আপনার কাছে কি মনে হয়েছে গতকাল রাত যে সরকার পড়ে গিয়েছে, পড়ে যাবে, সেনাবাহিনী হস্তক্ষেপ করছে, অনেকেই পালিয়ে গিয়েছে, উপদেষ্টাদেরকে পাওয়া যাচ্ছে না, কে কোথায় আছেন খোঁজ নেওয়া হচ্ছে, উপদেষ্টা অনেকেই 32 নম্বরকে যারা যারা জ্বালিয়েছে কিংবা পুড়িয়েছে, আঘাত করেছে, তাদের খোঁজ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন? আপনার কাছে কি মনে হয়েছে কিনা যে গতকাল কিছু হয়েছে বাংলাদেশে? না, গতকালকে কিছুই হয় নাই। বিষয়টা হচ্ছে না, কিন্তু আপনার কাছে মনে হয়েছে কিনা, যেহেতু একজন আপনি অনলাইন অ্যাক্টিভিস্ট? না না আমি বলি যে জিনিসটা হয়েছে খুব দ্রুততার সাথে, ধরেন আমরা যারা অ্যাক্টিভিজমের সাথে জড়িত, এক ধরনের নেটওয়ার্ক যোগাযোগের মধ্যে থাকি, প্রচুর ফোন কল আসা শুরু হলো। মূল যে জিনিসটা হচ্ছে কি, ওই একটা কৌতুক আছে যে গরু হারালে এমনই হয় মা। একটা কৃষকের গরু হারিয়েছে, তো সারাদিন রোদের মধ্যে টায়ার্ড, ক্লান্ত, খুঁজতে খুঁজতে পায় নাই, বাড়িতে এসে নিজের ছেলেকে বলছে যে ভাই আমাকে এক গ্লাস পানি দে। তো বউ বলছে বিনশে এটা কি বলো, নিজের ছেলেকে ভাই ডাকছো? তখন কৃষক ওই দিকে তাকিয়ে, বউয়ের দিকে তাকিয়ে বলছে গরু হারাইলে এমনই হয় মা। তো এখন গরু হারানোর রাজনীতিতে এমনই হবে, এর বাইরে আসলে কিছু আশা করে লাভ নেই। আওয়ামী লীগ 16 বছর তারা এই দেশ শাসন করেছেন এবং তাদের একটা বিশাল বড় সংগঠন ছিল, কিন্তু এত দ্রুত হাওয়ার মধ্যে যে তারা উবে যাবেন, সেটা এক ধরনের অবিশ্বাস্য ঘটনা। দ্বিতীয় হচ্ছে যে উবে গেলেও খুব দ্রুত রিঅর্গানাইজ হয়ে, কারণ আওয়ামী লীগ কিন্তু একটা পুরনো রাজনৈতিক দল, তাদের এই সাংগঠনিক ক্ষমতা থাকার কথা ছিল, কিন্তু তারা যে গত কয়েক মাস ধরে এখনো গুছিয়ে উঠতে পারেন নাই, এটা এক ধরনের হতাশাজনক ঘটনা তাদের কর্মীদের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এই ধরনের গুজব হঠাৎ তৈরি হয়ে যায়। গুজবটা মূলত তৈরি হয়েছে সেনাবাহিনীর কিছু কারণ আছে, এখানের মধ্যে 4টি কারণ কালকে পর্যন্ত আমি চিহ্নিত করতে পেরেছি অনেকের সাথে কথা বলে। প্রথম কারণটি হচ্ছে ডক্টর ইউনূস তথাকথিত আয়নাগর যেটা আছে এটা দেখতে যাওয়ার একটা বাসনা পোষণ করেছেন। এর মধ্যে আমরা এই আয়নাঘর বা গুমঘর গুলোর কিছু ছবি আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়া এসেছে অনেক ধরনের ছবি, কেউ বলছে এটা, কেউ বলছে ওইটা। এবং ডক্টর ইউনূস এখন দেখতে যেতে চাচ্ছেন গুম কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে। এটা খুব সম্ভবত, মানে এখানে মাইকেল চাকমা আছেন, ওনারা হয়তো অনেক বেশি বলতে পারবেন তারা ভুক্তভোগী এটার। কিন্তু মূল যে জিনিসটা হচ্ছে, ধারণা করা হয় এগুলো সেনানিবাসের কোনো স্পর্শকাতর জায়গায়, ডিজিএফআই এর নিজস্ব কিছু হাইড আউটে এইসব জিজ্ঞাসাবাদ সেন্টার বা ডিটেনশন সেন্টার যেভাবেই বলি না কেন এগুলো থাকতে পারে। তো এটাকে পাবলিকলি এক্সপোজ করা এবং কি বলা যায় মিডিয়ার সামনে নিয়ে আসা, এটার মধ্যে এক ধরনের ডিজিএফ এর অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে, বা বিশেষ করে দা ওয়ে দে আর অপারেটিং লাস্ট ফিউ ইয়ার্স, এইটা প্রশ্নবিদ্ধ হবে। এইটা নিয়ে এক ধরনের অস্বস্তি আছে বলে কথা হচ্ছে। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, আইএসআই চিফ এখানে এসেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে। এই সেনাবাহিনীর জন্ম হয়েছে আসলে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে করতে। পৃথিবীর খুব কম সেনাবাহিনী কিন্তু যুদ্ধের মাধ্যমে জন্ম হয়, এই সেনাবাহিনী সেই ধরনের একটা সেনাবাহিনী। আইএসআই চিফ এখানে এসেছেন এবং এটা নিয়েও ধরেন এক ধরনের ডিসকমফোর্ট আছে বলে আমরা শুনেছি। এরকম আরো ঘটনা আছে, সেনাবাহিনীর সদস্যরা এখন অনেকদিন ধরে 5 আগস্টের পর থেকে বা আরো আগে থেকে ডেপ্লয় করা হয়েছিল তাদেরকে, তারা মাঠে আছেন, ব্যারাকে নাই। এবং এটা আপনারা দেখেছেন, আর্মি চিফ একবার বলেছেন যে তাদের অনেকের নৈতিক অবক্ষয় ঘটছে। সম্প্রতি আমরা দেখলাম ডাকাতি প্রস্তুতি করতে গিয়ে 2 জন সেনা সদস্যকে গ্রেফতার করা হচ্ছে প্রস্তুতিকালে। এইটা নিয়ে ধরেন সিনিয়র আর্মি অফিসারদের মধ্যে এক ধরনের কষ্টবোধ আছে যে একটা ডিসিপ্লিন সেনাবাহিনীকে আমরা এই রাজনীতির খেলার কারণে বাইরে রাখবো, বাইরে রেখে আমরা কিভাবে কন্ট্রোল করবো? এরা তো মানুষ আসবে, এবং আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, এখানের মধ্যে দুর্নীতি করার সুযোগ বা অন্যান্য আর্থিক সুবিধা লাভের সুযোগগুলো যেভাবে হাতছানি দেয়, কতক্ষণ এই সেনাবাহিনীর সকলে এই শৃঙ্খলা ধরে রাখতে পারবে? এই ধরনের বিভিন্ন কারণে এক ধরনের অস্বস্তি আছে বলে বাইরে কথা আছে। এটা সত্য মিথ্যা তো আসলে আমাদের পক্ষে সরাসরি ভাবে মিডিয়া বলা সুযোগ নাই, কিন্তু এই কারণেই গুজবগুলো তৈরি হয় এবং এই কারণেই গুজবগুলো তৈরি হয়েছে। এবং এই আওয়ামী লীগের যারা আছেন, খুব মজার বিষয়টা কি জানেন, যারা পালিয়ে আছেন তারাই বলতেছেন যে এর খবর নেওয়ার জন্য পালাতে না দিতে। ভাই নিজে পালিয়ে থেকে এইসব হম্বিতম্বি ফেসবুকে সোশ্যাল মিডিয়া করাটা আসলে অপরিপক্ষ রাজনীতির একটা লক্ষণ। এটা খুবই মানে অপ্রত্যাশিত। এবং এখন হচ্ছে কি, ঢাকায় যদি কোনো কারণে পটকাও ফোটে, কালকে আমাকে একজন বলছিল যে ভাই আপনি শুনতে পাচ্ছেন এই এলাকা দিয়ে, মহাখালীর এলাকা দিয়ে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আমি ভাই এটা হচ্ছে পটকার শব্দ। এবং আজকাল সেনাবাহিনীর ভিতরে কোনো অস্বস্তি আমরা দেখেছি, 111-ও দেখেছি, বা আরো আগে পরে দেখেছি, 96-এ দেখেছি, 96-তে মনে আছে জেনারেল নাসিম যখন একটা উদ্যোগ নিয়েছিলেন, যেটাকে আবার তখনকার রাষ্ট্রপতি অন্য একটা আর্মি দিয়ে ডিফেন্ড করেছিলেন। আমার হচ্ছে গুলাগুলির আওয়াজ শোনা যায় না, গুলাগুলি ওই 15 আগস্টের পরে আজকাল আর শোনা যায় না, বা জিয়াউর রহমান যখন মারা যান চট্টগ্রামে, তার বাইরে আর শোনা যায় না। সেনাতে ভিতরে যদি কোনো অশান্তি অস্থিরতা হয়, এটা এক ধরনের গুলি ছাড়াই হয়। তো
সাধারণ মানুষের মধ্যে মানে আমাদের মুশকিলটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় যেটা একটু আগে সুহাস বললেন যে লাইলাতুল গুজব তৈরি করার একটা প্রক্রিয়া আছে, এবং আমাদের অধিকাংশ মানুষ এখনো ইন্টারনেটে সেই পরিমাণ ম্যাচিউর না থাকার কারণে যে কোনো গুজব এখানে দিয়ে দেওয়া যায়। মনে আছে দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা গেছে বলে প্রায় বোধহয় 27 থেকে 30 জন মানুষ বোধহয় ওই দিন রাতে মারা গিয়েছে। কেউ না কেউ এটা ওয়েল ক্রাফটেড করেছিল, ডিজাইন করেছিল। এবারও তাই করার একটা চেষ্টা হয়েছে। এটাকে গুরুত্ব দেওয়ার তেমন কিছু দেখি না। গুরুত্ব দেওয়ার তেমন কিছু নেই, কিন্তু এই যে আপনি একটু আগে বললেন যে যারা পালিয়ে আছেন তারা কি বিশ্বাস করে এই ধরনের গুজব ছড়িয়েছেন, নাকি এই যে পালিয়ে থাকার যে সুবিধা, কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় মামলা খেয়েও ধরা খাওয়ার সম্ভাবনা নেই, বাংলাদেশের বর্তমানের বাস্তবতায় হ্যারাসমেন্টের কোনো সুযোগ নেই, তারা সেই সুযোগটি নিয়ে মনে প্রাণে আসলে বিশ্বাস করাতে চেয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট কিংবা যারা অনলাইনে ঘোরাফেরা করেন তাদেরকে যে আসলে বাংলাদেশে পরিবর্তন আসছে এবং কিংবা পরিবর্তন এসে গেছে কিংবা পরিবর্তন আসছে, এ ধরনের একটি আবহাওয়া মানুষজনকে কি তারা দিতে চেয়েছেন, নাকি তারা সত্যিকার অর্থে তারা বিশ্বাস করেছেন? এই প্রশ্নের জবাব আসলে তারাই দিতে পারবেন যারা এই গুজবের জন্ম দিয়েছেন, যে তারা কি নিজেরা বিশ্বাস করে এটা বলেছেন, নাকি তারা ভেবেছেন যে আমরা নিরাপদে থাকি, এটা বিশ্বাস করে কিছু লোকজন রাস্তায় নামুক, দেখা যাক কি হয়। এই রাজনীতিটা আসলে যারা করছেন তারা ভালো বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয় কি সকলে এক ধরনের বিশ্বাসের জায়গা আছে যে পরিবর্তন আসবে, কারণ হচ্ছে এই সরকারকে বিভিন্ন বিষয় নিয়ে অস্বস্তি আছে, তাদের অনেকগুলো ব্যর্থতা সমালোচনার জায়গা আছে, আনসার্টেনিটির জায়গা আছে। এই কারণে লোকজনের মধ্যে একটা পারসেপটিভ আছে যে এই পারসেপশনটা এরকম যে এরা সামাল দিতে পারছে না। তো এরা যদি সামাল দিতে না পারে তাহলে কি হবে? সাধারণত বাংলাদেশের ইতিহাসে দেখা যায় যে সাধারণ জনগণও ভাবে কেউ যখন সামাল দিতে পারবে না বা আর্মি এসে টেক ওভার করবে। এইটা কিন্তু অনেকবার হয়েছে। 111-এ আমরা শুধু বলি না যে মঈনুদ্দিন ফখরুদ্দিন এসে ক্ষমতা দখল করে নিয়েছিলেন, পরিবেশ পরিস্থিতি এমন হয়েছিল যে অনেক লোককে আমি শুনেছি রাস্তাঘাটে বলতে যে ভাই আর্মি কি করে, আর্মি কিছু একটা করে না কেন। এইবারও দেখেন জুলাই আগস্টের আন্দোলনে যখনই 3 জুলাই দরবার হলো এবং আগস্টের 3 আগস্ট দরবার হলো এবং সেই দরবারে সেনাবাহিনী এক ধরনের সিদ্ধান্ত জানালো যে তারা এই আপরাইজিং এর বিরুদ্ধে সাধারণ জনগণের উপরে গুলি করবে না, তখন কিন্তু এক ধরনের স্বস্তি জায়গা, ও আচ্ছা সেনাবাহিনী এক ধরনের উদ্ধার করে দিচ্ছে। এই সেন্টিমেন্টটা বা এই পারসেপশনটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। এটা থাকার কারণে দেখা যায় যে কোনো ক্রাইসিস হলেই ধরে নেওয়া হয় যে সেনাবাহিনী হয়তো এটার মধ্যে হস্তক্ষেপ করবে, সেনাবাহিনী হয়তো আসবে। এটা আছে। কিন্তু আপনি ঠিকই বলেছেন, যারা পালিয়ে আছেন তাদের এক ধরনের আশাবাদের জায়গা আছে। শুধু পালিয়ে না, যারা পালিয়ে নাইও ধরেন, যারা এই সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষুব্ধ, সরকারের অনেক কিছু নিয়ে ক্ষুব্ধ, তাদের এক ধরনের ধারণা ভাই এই পরিবর্তন দরকার, এরা পারছে না, এরা কি করছে না করছে কোনো তাল মাতাল পাচ্ছে না। এই যখন অবস্থা, এক ধরনের পরিবর্তনের প্রতি কিন্তু মানুষের অনেকেরই এক ধরনের আমি বলবো আশা বলুন বা প্রস্তুতি বলুন আছে। কিন্তু সেটা এক জিনিস, সেটা হয়তো একটা ডিউ কোর্সে হলেও হতে পারে, কিন্তু আপনি হঠাৎ করে রাতের বেলা একটা গুজব রটিয়ে দিবেন, এইসব করলে আসলে হয় কি ওই যে সেই রাখাল বালকের বাঘ আসলোর মতো একটা ঘটনা ঘটবে। বাঘ যেদিন আসবে সেদিন কিন্তু কেউ রাখাল বালককে উদ্ধার করতে আসবে। কোনো একদিন যদি এই ধরনের একটা বড় পরিবর্তন তৈরি হয় তখন মানুষ এটা বিশ্বাস করবে না, এবং বিশ্বাস না করলে সেই ধরনের পরিবর্তন আবার যারা চান তারা সেখান থেকে লাভবান হবে।